অভিমান কমিয়েছে আকাশ, ঘুটঘুটে আধারে ছেয়ে যাওয়া আকাশে জলজল করে উঠেছে রোদ্দুর মামা। তবে চারিপাশে বৃষ্টির পানির যে সুন্দর গন্ধটা সেটা রয়ে গিয়েছে। বাইরে তাকাতেই অনুভব করা যাচ্ছে রাইকা তৈরি হচ্ছে তার শাশুড়ি মায়ের স্কুল পরিদর্শন করতে যাবে। যদিও রাহিম অনিচ্ছুক, সে বাসাতেই থাকতে চায় কিছুটা সময় নিজেরা নিজেদের মতো করে। কিন্তু রাইকা নাছোড়বান্দা, সে যাবে অর্থাৎ যাবে, তাকে না নিয়ে গেলে সে একাই যাবে, বাধ্যতামূলক তাকে যেতেই হবে, কিছুতেই একা ছাড়বে না বউকে। টপস টু পিস পরে মাথায় হিজাব পেঁচিয়ে নেয় রাইকা, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল, ব্যাস কাঁধে ছোট্ট একটা ব্যাগ ঝুলিয়ে একেবারে তৈরি সে। রাহিম ওয়াশরুমে গিয়েছে অনেক আগে, এখনো বের হওয়ার নাম গন্ধ নেই। ইচ্ছে করে এমন করছে নাকি কে জানে। রাইকা ওয়াশরুমের দরজায় জোরে সোরে ঠক ঠক করে বলল, এত সময় লাগছে কেন আপনার? ঘুমিয়ে পড়েছেন নাকি? জলদি বেরিয়ে আসুন, নয়তো আমি মাকে কল করে একাই চলে যাব। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে রাইকা আবার বলে, আমি ড্রয়িং রুমে 10 মিনিট বসবো, এর মধ্যে যদি না আসছেন তবে খবর আছে আপনার। কথাটা বলে দেরি করল না রাইকা, দ্রুত পায়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসল। ঘড়িতে চোখ পড়তে দেখতে পেল 3টা 27 বাজে। তারা দুপুরে খায়নি, এখনও দুপুরের জন্য কিছু রাঁধেইনি। তিনজন একসঙ্গে বাইরে খাবে। রাইকা নিজের ফোনটা বের করে ঘাঁটতে লাগলো। এদিকে রাহিম ওয়াশরুম থেকে বেরিয়ে চটপট তৈরি হয়ে নিল। ড্রয়িং রুমে এসে রাইকাকে তাগিদ দিয়ে বলে, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। রাইকা সোফা সেরে উঠতেই রাহিমের ফোনে কল আসে, অচেনা নাম্বার। কল রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে অচেনা কণ্ঠে ভয়ার্ত স্বরে বলে, আপনি কি রহিম সাহেব বলছেন? জি, আপনি কে বলছেন? আপনাকে একটু হাসপাতালে আসতে হবে। আপনার মা রেখা বেগম কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছে। ঘাবড়ানোর কিছু নেই, আল্লাহর রহমতে বেশি খারাপ অবস্থা হয়নি। আপনি দ্রুত চলে আসুন। এমন একটা খবর শোনার জন্য প্রস্তুত ছিল না রাহিম, যদিও দুর্ঘটনা বলে কয়ে আসে না কখনোই। রাহিমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওপাশের মানুষটার কাছে কোনো মতে হাসপাতালের নামটা জানতে চায়। তিনি নাম বলতেই কল কেটে দেয় রাহিম। রাইকা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে? কে কল করেছে? রাহিম পা চালিয়ে বলল, আমাদের দ্রুত যেতে হবে। রাইকা কথা বাড়ায় না। রাহিমকে দেখে অনেকটা চিন্তিত লাগছে, তাই নিজের মুখ বন্ধ রাখলো, জানতে চাইল না কিছুই। সদর দরজার কাছে এসে তার মনে হলো বাইকের চাবি নেয়নি। তারা ভেবেছিল রিস্কায় চড়ে ঘুরতে যাবে, কিন্তু এখন দ্রুত হাসপাতালে গিয়ে পৌঁছতে হলে বাইক প্রয়োজন। রাহিম দৌড়ে যেয়ে চাবি নিয়ে এলো। ঘামছে রাহিম, তার মনে খারাপ কিছুর সংকেত দেয়। তার মা কি আসলেই ঠিক আছে, নাকি বাজে কিছু হয়েছে? অল্প আঘাতে হাসপাতালে নেই। মনটা অশান্ত হয়ে উঠেছে। যতক্ষণ পর্যন্ত মাকে নিজের চোখে না দেখবে ততক্ষণ পর্যন্ত মনে শান্তি মিলবে না। বাইকের পেছনে রাইকাকে ঠিকমতো বসিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে। হাসপাতালের গেটে ঢুকে সেই নাম্বারে কল করে। তিনি কল রিসিভ করতে রাহিম জানতে চায় যে ওর মা কত তলায় রয়েছে। তিনি বলেন নিচতলায় জরুরি বিভাগে আছেন। ভেতর দিকে ভিড় অনেক, চিৎকার চেঁচামেচিতে খারাপ অবস্থা। রাইকার হাত শক্ত করে ধরে ভেতরের দিকে এগোতে লাগে। সাদা কাপড় দিয়ে মুড়িয়ে টলিতে চাপিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছিল রাহিমের সামনে দিয়ে। সেটা দেখে স্তব্ধ হয়ে যায় সে, পা চালা বন্ধ হয়ে যায়। প্রিয়জনদের আচারি বুকে এসে হানা দেয় তার। রাইকা চারপাশে চোখ বুলিয়ে বলে, আমাদের যাওয়ার কথা ছিল কোথায়, আর আপনি নিয়ে এলেন কোথায়? মায়ের স্কুল ছুটি হলে তিনি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করবেন। তাড়াতাড়ি মায়ের কাছে চলুন। রাহিম দুর্বল কণ্ঠে বলে, কথা বলো না রাইকা। ভিড় ঠেলে জরুরি বিভাগের সামনে এসে দাঁড়ালো। সেখানেই কল করা সেই লোকের সঙ্গে দেখা হয়। তিনি স্কুলের দপ্তরি, তবে রাহিম এর আগে কখনো দেখেনি তাকে। রাহিম আর রাইকাকে ভেতরে নিয়ে গেলেন তিনি। মুখটা ধুকধুক করছে, কি যেন হয়ে গিয়েছে তার মায়ের, এই চিন্তা মাথা থেকে বেরোচ্ছে না। কয়েকটা বেড ডিঙিয়ে এলো। রেখা বেগমকে এমন করুণ অবস্থায় বেডে শুয়ে থাকতে দেখে রাইকার রুহু কেঁপে ওঠে। চোখের পানি ধরে রাখতে পারে না কেউই। রোগীর স্বজনরা এসেছে দেখে ডাক্তার দূর থেকে এগিয়ে আসেন। রাহিম মায়ের মাথার ব্যান্ডেজের ওপর আলতো হাত বুলিয়ে নরম গলায় বলে, এসব কি করে হলো মা? রেখা বেগমের ঠোঁটজোড়া বিশ্রীভাবে কেটে গেছে। ঠোঁট নেড়ে কথা বলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। হাত দুটো নড়াতে পারছেন না। এক হাতে অল্প আঘাত পেয়েছে, অন্য হাত একেবারেই শেষ, ভেঙে চুরে গুঁড়ো হয়েছে। পায়ের কি অবস্থা তা বোঝা যাচ্ছে না।
সাদা কাপড়ে ঢেকে রেখেছে। ছেলে বৌমাকে দেখে চোখের পানি আটকে রাখতে পারলেন না। 2 ফোঁটা গরম নোনা পানি বিসর্জন দিলেন। অল্প আঘাত পাওয়া হাতটা রাইকা আলতোভাবে নিজের হাতের উপর নিয়ে ফুপিয়ে কেঁদে বলতে থাকে, এসব কি হয়ে গেল মা? কি করে হলো এসব? আমার মন মানছে না আপনাকে এভাবে দেখতে। আল্লাহ, তুমি কি করলে আমার মায়ের সাথে? রেখা বেগম চোখের দৃষ্টি দিয়ে সান্ত্বনা দিলেন। শান্ত হতে বললেন, কিন্তু কে শোনে কার কথা। অঝরে কাছে সে ডাক্তার সাহেব এসে রাহিমের উদ্দেশ্যে বললেন, আপনি রোগীর কে হন? আমার সঙ্গে একটু আসুন। জি অবশ্যই। ডাক্তার সাহেবের পেছন পেছন গেল রাহিম। তিনি সোজা বাইরে চলে এলেন। দুজন মুখোমুখি দাঁড়ানো। ডাক্তার সাহেব বললেন, আপনার মা খুব বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছেন। উনি যেভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন, ওনাকে জীবিত তো দূরে, রাস্তা থেকে ওনার মাংস তুলে কবর দিতে হতো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আপনার মা বেঁচে আছেন। মেইন পয়েন্টে আসি। ইমিডিয়েটলি ওনার অপারেশন করাতে হবে। ওনার এক হাত এবং এক পা খুবই বাজেভাবে ভেঙেছে। এছাড়াও অন্যান্য আঘাতগুলো নিয়ে বেশি চিন্তা করার মতো কিছু নেই। আপনি বরং ওনাকে ভর্তির প্রস্তুতি নিন, তারপর আমরা আমাদের কাজ শুরু করব। রাহিম নীরব ভঙ্গিতে বলল, এত দ্রুত যেহেতু অপারেশন প্রয়োজন, তবে আপনার কাজ শুরু করতেন। এভাবে ফেলে রেখেছেন কেন? তাকে এত কষ্ট কেন দিচ্ছেন? হাসপাতালের একটা নিয়মকানুন আছে এবং সেটা আমাদের মেনে বলতে হয়। আমরা কোনো রোগীকে অবহেলা করে ফেলে রাখি না। আপনার মায়ের মাথায় ভালো চোট পেয়েছেন, সেটা আমরা চিকিৎসা করেছি। ওনার শরীরে ছোটোখাটো অনেক ক্ষত রয়েছেন, যা আমরাই দেখেছি এবং চিকিৎসা করেছি। ওনাকে অনেকগুলো ব্যথার ইনজেকশন দেওয়া হয়েছে, যার কারণে উনি এখন অনেকটাই ব্যথামুক্ত আছেন। ভাঙা হাত পা জুড়তে মূলত অপারেশনটা করাতে হবে এবং এটা খুব জরুরি, নয়তো ভাঙা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের। তাছাড়া কিছুক্ষণের মধ্যে ওনার ব্যথা শুরু হবে। বারবার ব্যথার ইনজেকশন দিয়ে ব্যথা দমিয়ে রাখা অসম্ভব। রাহিম চোখ নামিয়ে বলে, সরি স্যার, যা কিছু করণীয় তা আজকের মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে। ডাক্তার সাহেব একজন নার্সকে দেখিয়ে দিয়ে তিনি চলে গেলেন। রাহিম নার্সের কাছ থেকে সব কিছু বুঝে নেয়। বাসায় গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র এবং টাকা নিয়ে আসে রাহিম। এখানকার সব কিছু ঠিকঠাক করে ফেলে সে একাই। এর মধ্যে বড় মামা আসেন। রাইকা কল করে সবাইকে জানিয়েছে। রফিকুল ইসলাম, ববিতা বেগম তারাও রওনা দিয়েছেন কিছুক্ষণ আগে। বেশ কিছু ঔষধ লিখে দিলেন ডাক্তার সাহেব। সেগুলো বড় মামাই আনতে গিয়েছেন। রাহিম যেতে চাইলেও তাকে যেতে দেননি তিনি। এখানে ওর প্রয়োজন হতে পারে ভেবে রেখা বেগমকে নিয়ে গেলেন ওটিতে। বাইরে দাঁড়িয়ে আছে তারা 3 জন। বড় মামা সমানে এদিক ওদিক করছেন। একটা চেয়ারে রাইকাকে বসিয়ে দিল রাহিম। বারবার হাতে থাকা ঘড়িটায় চোখ বুলোচ্ছে। অনেকটাই একা লাগছে নিজেকে। দিকশুল হারানিস্ব, মাথাটা ধরেছে ভীষণ। আগামীকাল তার মাঠে ফিরতে হবে। একদিনও এদিক সেদিক করা যাবে না। মাকে কার দায়িত্বে রেখে যাবে? কে দেখে ভালের দায়িত্ব নেবে? তার যে মায়ের কাছে থাকাটা জরুরি, কিন্তু কি করে থাকবে সে? উপায় নেই যে। হাত পা তো শিকলে বাঁধা। ভেতর থেকে একের পর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রাইকা চোখ তুলে তাকায় ওর দিকে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে চোখ মুখ কেমন চৌষে গিয়েছে। শুকনো মুখটা দেখে বড্ড মায়া হচ্ছে। কতটা দুশ্চিন্তায় পড়েছে তা একটু হলেও রাইকা বুঝতে পারছে। কিন্তু কি করার, যেটা ভাগ্যে ছিল সেটা মেনে নিতেই হবে। এখানে একটা চেয়ারই অবশিষ্ট ছিল, যেটায় রাইকা বসে আছে। সে চট করে উঠে দাঁড়িয়ে গেল। খুবই ছোট্ট সুরে বলল, আপনি একটু শান্ত হয়ে বসুন এখানে। কথাটা কানে তুলছে না রাহিম। সে ছটফট করতে শুরু করেছে, কিছুতেই স্থির হতে পারছে না। কিন্তু এখন শান্ত হতে হবে। এখন অশান্ত হয়ে লাভ নেই, স্বাভাবিক হতেই হবে। রাইকা ভয়ে ভয়ে তার হাত ধরে বলে, এখানে একটু বসুন না, এতটা অস্থির হবেন না, সব ঠিক হয়ে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাহিম বসল, নিচের দিকে নজর রেখে বলল, অস্থিরতা আমার ছাড়ছে না রাইকা। যত নিজেকে স্বাভাবিক করতে চাইছে ততই যেন অস্বাভাবিক হয়ে পড়েছে। কি হয়ে গেল এটা? এখন আমি কি করব? যদি এটা হবেই, তবে কিছুদিন আগে হতে পারতো। এই মুহূর্তে আমি কীভাবে সামাল দেব? রাত পোহাতেই বেরিয়ে পড়তে হবে। অন্য চাকরি হলে বলে গিয়ে ছুটি নেওয়া যেত, কিন্তু এখানে কালকের মধ্যে উপস্থিত না হতে পারলে চাকরি শেষ। এতগুলো দিন ছুটি কাটিয়ে কী করে বলবো আমার আরও ছুটি লাগবে? মাথায় ঢুকছে না কিছু, এলোমেলো লাগছে সব কিছু। রাহিমের কাঁধে হাত রেখে রাইকা ভরসা দিয়ে বলে,
আপনি বেকার চিন্তা করছেন। আল্লাহ যা করেন তা কিন্তু আমাদের মঙ্গলের জন্যই করেন। আগে এরকম হলে আপনি কদিন মায়ের পাশে থাকতে পারতেন, বড়জোর 1 মাস। আর আপনি ছেলে মানুষ হয়ে সব দিক কিন্তু সামলে উঠতে পারতেন না। দেখুন না, আল্লাহ আমাকে আপনাদের বাসায় এনে তারপরে একটা বিপদ দিয়েছেন যেন আমি এই সময়ে কাজে আসি। আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি মায়ের কাছে যতদিন না তিনি পুরোপুরি সুস্থ হন। অনেকটা ভরসা পেয়ে চোখ তুলে চায় রাইকার পানে, কোমল গলায় প্রশ্ন করে। তুমি একা হাতে কি করে সামলাবে? পারবে না তুমি, বলে সে তো অনেকটা ভরসা পেয়েছে। কিন্তু রাইকা, বাসা, হাসপাতাল 4টিখানে কথা নয়, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। আমি একা হয়তো সবটা পারবো না, কিন্তু ভরসা রাখতে পারেন। আপনি দূর থেকে সাহস যোগাবেন, আমি পারবো। বাদ বাকিটা মামারা আছেন, বাবা আছে, তারা দেখে নিতে পারবে। এভাবেই তাদের ঝামেলায় ফেলা উচিত হবে। ঝামেলা কেন বলছেন? এটা কোনো ঝামেলাই নয়। আল্লাহর রহমতে আমরা সবাই মিলে মাকে সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। রাহিম আর কিছু বলে না। রাইকার হাত বুলিয়ে বোঝায় সে তাকে বিশ্বাস করে, ভরসা করে। রমির দিকে তাকিয়ে অপেক্ষা করছে তারা। কখন শেষ হবে তার ঠিক নেই। হাত পা দুটো অপারেশন করবে, সময় তো লাগবেই। সন্ধে হয়েছে। রফিকুল ইসলাম, ববিতা বেগম চলে এসেছেন। ওনারা এসে রাহিমকে সাহস দেন, বোঝান, ভরসা দেন। সবাই মিলে অপেক্ষা করতে থাকেন। অবশেষে অপারেশন শেষ হলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সবাই। ডক্টর বেরিয়ে আসতে রফিকুল ইসলাম এগিয়ে যান। খুব পরিচিত মুখটা দেখে মৃদু হেসে বলেন, তুমি এই হাসপাতালে কবে থেকে? ডক্টর হেসে হাত থেকে গ্লাভস খুলে বলেন, আমি তো এখানে বছরখানেক হলো আছি, কিন্তু তুই এখানে কেন? কি হয়েছে রফিক? সমস্যা কারো? রমির দিকে তর্জনী তাক করে রফিকুল ইসলাম বলেন, ওখানে যার অপারেশন হচ্ছে তিনি আমার আপা। ডক্টর অবাকিত হয়ে বলেন, তোর আপা আছে? জানতাম না তো। সাইফুল, উনি আমার মেয়ের শাশুড়ি মা। আমি আপা বলেই সম্বোধন করি। ও তাই বল, ওনার তো খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। রফিকুল ইসলাম দীর্ঘশ্বাস ফেলে বলেন, সবই মালিকের খেলা বন্ধু। খানিক থেমে ফের বলেন, আপার কি অবস্থা এখন? ঠিক হবেন তো? আরে কি বলিস, ঠিক হবে না মানে? অবশ্যই ঠিক হবেন, তবে সময়টা একটু বেশি লাগবে। হাঁটতে চলতে অসুবিধা হবে না? আগামী 6 মাস হাঁটা চলা একেবারেই বন্ধ রাখতে হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা তো সত্যি আগের মতো নিখুঁতভাবে কিছু করতে পারবেন না, এটা মানতে হবে সবারই, কিছু করার নেই। ডক্টরের কথায় দুঃখ পোষণ করেন রফিকুল ইসলাম। মলিন মুখে বলেন, কি আর করার, সবই নিয়েতেই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এতেই শুক্রিয়া। একদণ্ড থেমে পরক্ষণেই বললেন, এখানে কতদিন থাকতে হবে? অপারেশন হওয়া রোগী 19 দিন রাখার নিয়ম আছে, তবে এর বেশিও থাকতে পারে, সেটা ওনার সুস্থতার উপর নির্ভর করে। ঠিক আছে, তুই একটু দেখিস ব্যাপারটা। অবশ্যই বন্ধু, আমি আসলে জানতাম না তোর মেয়েকে বিয়ে দিয়েছিস। তার চেয়ে বড় কথা, আমি ওকে দেখে চিনতে পারিনি যে ওটা তোর মেয়ে, যদিও বা আমি সেরকমভাবে খেয়াল করিনি। গত পরশু আঘাত হয়েছে ওদের। জামের বিয়ের হুকুম আসেনি, তাই কাউকে কিছু জানায়নি। ভেবেছি যখন তুলে দিব তখন জানাবো সবাইকে। মাশাল্লাহ, সমস্যা নেই, সুযোগ বুঝে ধীরে সুস্থে কর। বন্ধু। ডক্টর রফিকুল ইসলামের কাঁধে হাত রেখে বললেন, মেয়ে জামাই অনেকক্ষণ যাবৎ ওভাবে বসে আছে, ওদের কেবিনে নিয়ে গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করো। মায়ের চিন্তায় চোখ মুখ শুকিয়ে গিয়েছে। আমি পরে দেখা করবো সবার সাথে, পরিচয় করিয়ে দিস। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওকে বন্ধু। ডক্টর চলে গেলেন। রফিকুল ইসলাম এসে সব কিছু বলেন সবাইকে। আজ রেখা বেগমকে কেবিনে দেবেন না, আগামীকাল সকালে দেবেন, এমনটাই নিয়ম রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওটি থেকে বের করলেন রেখা বেগমকে। সবাই এগিয়ে গিয়ে এক নজর দেখে দিল। রাহিমের চোখে পানি টলমল করছে। বেশিক্ষণ দেখার সুযোগ পেল না তারা। স্টাফরা ট্রলিতে করে দ্রুত নিয়ে গেল ভেতরে। সবাই মিলে কেবিনে এলো। এখানে দুপাশে দুটো বেড। রাহিম ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ছিটে দিয়ে এলো। শরীরটা ক্লান্ত লাগছে অনেক। রফিকুল ইসলাম এবং বাপ্পার রহমান ক্যান্টিনে গিয়েছেন খাবার আনতে। রাহিম বেরিয়ে আসতেই রাইকা ঢুকলো। সেও হাত মুখ ধুয়ে এসে বেরিয়ে বসলো। রাহিম অন্য বেরিয়ে বসিয়ে ববিতা বেগমের উদ্দেশ্যে বলল, মা, রাত গভীর হচ্ছে, আপনারা বরং রাইকাকে নিয়ে বাসায় যান। ববিতা বেগম বললেন, আর তুমি এখানে থাকবে নিশ্চয়ই,
তাহলে রাইকা বাসায় যাবে কেন? ওর দায়িত্ব ওকে পালন করতে দাও বাবা। এখানে আমরা থাকি, তুমি বরং বাসায় গিয়ে রেস্ট নাও, ব্যাগপত্র গুছিয়ে নাও, সকালেই বের হবে তো। আছে একটা রাত থাকি মায়ের কাছে। রাইকা বাসায় গেলে সুবিধা হতো, ব্যাগপত্র গুছিয়ে দিতে পারতাম। একটু চুপ করে আবার বলে, আচ্ছা আমি তাহলে বাসায় যাই, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসি, সকালে এখান থেকে বেরিয়ে পড়বো। সকালে না গেলে হবে না? না মা, সকালে মায়ের জ্ঞান ফিরবে, তাকে রেখে কি করে বাসায় গিয়ে সময় নষ্ট করবো? তার যে এক্ষুনি বরং চাই। তাহলে তাই করো, তোমার শ্বশুর বাবা আসুক, তারপর যেও। জি মা। খানিকক্ষণ বাদেই তারা চলে এলেন। হালকা পাতলা খেলো রাহিম। তার গলা দিয়ে খাবার নামতেই চাইছে না, মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে। এটা কি হলো, কেন হলো? এটা হওয়া কি খুবই জরুরি ছিল? মায়ের এমন অবস্থা যে তার চোখে সয় না। মায়ের দুঃখ সহ্য করতে পারে না সে। ছোটবেলা থেকেই মায়ের সামান্য জ্বর এলে দুনিয়া অন্ধকার হয়ে যায় তার। আজ সেই মায়েরই এমন অবস্থা। রাহিম বাইক নিয়ে বেরিয়ে এলো, সঙ্গে বড় মামা সহ আছেন। ওনাকে যাওয়ার পথে নামিয়ে দেবেন। অনেকটা সময় হাসপাতালে ছোটাছুটি করেছেন, এবার তার রেস্ট নেওয়া প্রয়োজন। বাসায় ফিরে দ্রুত হাতে যা যা দরকার সব কিছু গুছিয়ে নিল। আসার সময় রাইকা বলেছিল তার কিছু জরুরি জিনিস নিয়ে যেতে। রাহিম তাই করলো, আলাদা ব্যাগে ভরে নিল। একটু বসলেও না সে। কাজ শেষ হতেই আবার বেরিয়ে পড়লো। এবার বাইক আনেনি, রিক্সায় করে যাচ্ছে। হাসপাতালে ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে যায়। কেবিনে প্রবেশ করতেই দেখতে পায় সবাই বসে আছে। রাহিম হাত থেকে ব্যাগটা রেখে রফিকুল ইসলাম ববিতা বেগমের উদ্দেশ্যে বলল, বাবা মা, আপনারা বরং এখনই বেরিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। এতটা পথ জার্নি করে এসছেন, আবার এখানে একটু বিশ্রাম নিতে পারছেন না। রফিকুল ইসলাম বলেন, সমস্যা নেই বাবা, আমরাও থেকে যাই এখানে। না না বাবা, এখানে ঠিকমতো ঘুমোতে পারবেন না। সারা জীবন তো ঘুমিয়েই কাটালাম, আমাদের কোনো সমস্যা হবে না। রফিকুল ইসলামের কথায় ববিতা বেগমও সায় দিয়ে বলেন, তোমার বাবা ঠিকই বলেছে, আমাদের কোনো সমস্যা হবে না। গল্প করতে করতেই রাত পোহাবে। তাছাড়া তোমার বাবাও তো সময় হয় না। আজ যেহেতু ছুটি নিয়েছো, তবে সেটা পাকাপোক্তভাবেই কাজে লাগাক। মাথা নাড়ালো রাহিম। রফিকুল ইসলাম নিজের স্ত্রীকে নিয়ে ঘোরার কথা বলে ওদের একা থাকতে দিয়ে বেরিয়ে গেলেন। এবার রাইকা বলে, যা আনতে বলেছি এনেছেন? চোখের ইশারায় ব্যাগ দেখিয়ে রাহিম বলে, ওখানে আছে দেখো। রাইকা দরকারি জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে গেল। রাহিম বেডে গা এলিয়ে দেয়, বুকের উপর হাত দুটো রেখে চোখ দুটো বুঝে নিল। রাইকা বেরিয়ে এসে কেবিনের দরজা ভিড়িয়ে দেয়। অন্য বেডে সেও শুয়ে পড়ে। কোমর লেগে গিয়েছে বসে থাকতে থাকতে। রাহিম চোখ খুলে বলল, ওখানে কেন? দরজা লক করা না, তাই। লক করে দাও, বাবা মা এক্ষুনি আসবেন না, ওনারা আমাদের একা ছাড়তে বেরিয়েছেন। চুপচাপ রাইকা উঠে দরজা লক করে এসে রাহিমের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। দীর্ঘশ্বাস ফেলে রাইকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আজকে রাতটা নিয়ে কিছু প্ল্যানিং ছিল আমার, কল্পনা করতে পারিনি এই রাতটা এরকম রূপ নেবে। যাই হোক, এগুলো তার আমাদের হাতে নেই। শোনো, আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরোবো, তারপরও বাবা মা রেস্ট নেবেন, আর আমরা বাইরে থাকবো। হুম। কিছু একটা আছে এই মুখটায়। এই ছোট্ট মাথাটা বুকে রাখলে নিজেকে অনেক হালকা লাগে, চিন্তামুক্ত লাগে। খুব ভরসা পায় এই মানুষটার ছোঁয়ায়। আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে রাহিম। ক্লান্ত শরীরে একটুখানি আরাম পেল। দুজনেই অল্প সময়ের জন্য চোখের পাতা বুঝে নিল। চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। কোথাও কেউ নেই, কারো কথাবার্তার আওয়াজ নেই। শব্দ বলতে উপরে ঘুরতে থাকা ফ্যানের ঘটঘট শব্দ। চারিপাশটা আধারে তলিয়ে রয়েছে, ঘুটঘুটে আধার। কাউকে দেখা যায় না, শুধুমাত্র তাদের বসার জায়গায় ছোট্ট একটা আলো জ্বলছে। সেই আলোয় দুজন মানুষকে স্পষ্ট বোঝা যায়। মাকে যে ওয়ার্ডে রেখেছেন তার বাইরেই দুটো চেয়ারে বসে আছে তারা। গ্লাসের দরজা দিয়ে এক নজর মায়ের ঘুমন্ত মুখখানা দেখছে পুনরায়। ফিরে নিজেদের জায়গায় এসে বসছে। সারাটা রাত এভাবেই কাটিয়েছে নির্ঘুম। মাথায় দুশ্চিন্তার বোঝা, অস্থির মন। রাত তখন শেষের দিকে, তবে ঘড়িতে সময় ঠিক কটা তা জানে না কেউই।
তাদের কাছে না আছে ঘড়ি আর না আছে মোবাইল। রাইকা সমানে হাই তুলছিল, তা দেখে রাহিম নিজের বুকের মাঝে নেয় রাইকার মাথাটা, তার পিঠের পেছনে দিয়ে নরম হাতে আগলে নেয়। আলাদা দুটো চেয়ারে বসেও সুন্দর মতো জাপটে রেখেছে তাকে। চোখের পাতা ভারী হয়ে আসায় ঘুমোতে সময় নিল না। রাহিমের চোখে বিন্দু পরিমাণে ঘুম নেই, নির্ঘুম নির্বাক। বুকের ভেতর চাপা যন্ত্রণা, মাকে ছেড়ে যাওয়ার দুঃখ, কোনো কিছুই একদণ্ড চোখ বুজে থাকতে দিচ্ছে না তাকে। খানিকক্ষণ পরপরই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অপেক্ষা করছে বিষাদময় রাত ফুরানোর। কখন নতুন আলো ফুটবে, কখন সে তার মায়ের সঙ্গে দুটো কথা বলতে পারবে, কখন মায়ের গায়ের মা গন্ধে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। হাসপাতালের মসজিদে ফজরের আজান দিচ্ছে, সেই আজানের ধরিতে মুখরিত চারপাশ। এবার আধার কাটবে, নতুন আলো ফুটবে, এবার ভোর হবে, বেশি দেরি নেই। বেঘরে ঘুমোচ্ছে রাইকা, সবে মাত্র ঘুমিয়েছে, আধ কাঁচা ঘুম। এই মুহূর্তে কি করে ডাকবে তাকে, কিন্তু নামাজে যাওয়া গুরুত্বপূর্ণ। রাইকার গালে আলতো হাত ছুঁয়ে নরম গলায় ডাকল, রাইকা একটু ওঠো না। রাইকা শুনছো? মিটমিট করে চোখ মেলে তাকায় সে। আজ অল্পতেই শুনেছে, অন্য সময় বিছানা থেকে টেনে হিজড়ে নামালেও সজাগ হয় না। ধরফড়িয়ে রাহিমের বুক থেকে মাথা তুলে উত্তেজিত গলায় বলল, কি হয়েছে? মা ডাকছেন? কিছু প্রয়োজন মায়ের? আমি বেকুবের মতো ঘুমিয়ে পড়েছি। শান্ত হও, রাত পোহায়নি এখনো। আর মা কিভাবে ডাকবে বলো? তিনি তো কথাই বলতে পারেন না। তবে আপনি ডাকছেন যে? নামাজে যাব তাই ডাকছিলাম। রাইকার সোজা হয়ে বসে চুলগুলো ঠিক করে বলে, আচ্ছা যান তাহলে। তুমি একা থাকতে পারবে এখানে? ভয় পাবে না? রাইকা এক নজর এদিক ওদিক দেখে চোখ নামিয়ে নিয়ে বলে, একটুখানি। তাহলে কেবিনে দিয়ে আসে, চলো। না থাক, আপনি যান, আমি থাকতে পারবো। পরে আবার ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবে, এর চেয়ে ভালো কেবিনে চলো। বললাম তো সমস্যা নেই। ঠিক তো? কোনো সমস্যা নেই তো? না। রাহিম চেয়ার ছেড়ে উঠে বলল, ওখানে চুপটি করে বসো, কোথাও হাঁটাহাঁটি করতে চেও না আবার। আপনি যান, দেরি হচ্ছে, আমি এখানেই আছি। রাহিম চলে গেল। আলো ছাড়িয়ে আধারে মিলিয়ে গেল। রাইকা উঠে গ্লাসের দরজায় উকি দিল। রেখা বেগম চেয়ে আছেন, ঠোঁটে বিড়বিড় করছেন, সম্ভবত কিছু বলতে চাইছেন বা কিছু প্রয়োজন। রাইকা ভেতরে ভালো করে দেখল নার্স নেই, হয়তো ঘুমিয়েছে তারা। কি করবে বুঝতে পারছে না। দরজায় একজন থাকেন, তিনি দরজা খোলা বন্ধ এইসবই করেন, যাকে স্পষ্ট ভাষায় বলে দারোয়ান। গভীর রাত পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। সবাই যখন ঘুমিয়ে পড়েন তখন তিনিও ঘুমোতে যান। উনি যাওয়ার সময় দরজা লক করে যান, যদিও ভেতর থেকে কেউ চাইলে খুলতে পারবে। কিন্তু এই মুহূর্তে ভেতরের কাউকে নজরে আসে না। নজরে এলেও খুব একটা সুবিধা হবে না, কেননা বাইরে থেকে চিৎকার করে মরে গেলেও ভেতরে কেউ শুনতে পাবে না। সিঁড়ির দিকে ছোট্ট এক্সট্রা একটা রুম আছে, সেখানেই হয়তো তিনি আছেন। রাইকা দ্রুত পা চালালো। আজ আধারে ভয় পাচ্ছে না সে। মায়ের চিন্তা মাথায় নিয়ে ঘুরঘুরে আধার ঠেলে এসে পৌঁছালো সেই রুমের দরজা বরাবর। দরজায় কড়াঘাত করলো, উত্তেজিত গলায় ডাকলো, চাচা জলদি উঠুন, ওয়ার্ডের ভেতর একজন রোগীর কিছু প্রয়োজন, নার্স নেই, তাদের ডাকতে হবে, আপনি দরজাটা খুলে দিন। চাচা শুনছেন? বেশি অপেক্ষা করতে হলো না, মুহূর্তের মধ্যেই দরজা খুলে বেরিয়ে এলেন তিনি। রুমের আলোয় তাকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দেখে রাইকা। ওনার মাথায় সাদা টুপি, হয়তো আজানের শব্দ কানে গিয়েছে, আর উনি নামাজ আদায় করতে বেরোচ্ছিলেন। কিছু বোঝার চেষ্টা করে চাচা বলেন, তুমি সেই মেয়েটা না ওয়ার্ডের সামনে বসেছিলে? আমার সঙ্গে তো একটা ছেলেও ছিল। রাইকা মাথা নোয়ানো অবস্থায় বলে, জি চাচা। তা এখানে কি করো? ডাকাডাকি করছো কেন? রাইকা চোখ তুলে চেয়ে উত্তর দেয়, আমার মায়ের অপারেশন হয়েছে, তিনি ওই ওয়ার্ডেই আছেন, ওনার কিছু অসুবিধা হচ্ছে, ঘুমাননি তিনি, জেগে আছেন, কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আশেপাশে কেউ নেই, একজন নার্সও নেই। আপনি প্লিজ দ্রুত দরজাটা খুলে দিন, আমি গিয়ে নার্সকে ডেকে দিচ্ছি। চাচা ওনার রুমের দরজা বন্ধ করতে করতে বললেন, মা গো, এখন যদি তাদের ডাকতে যাও তবে ভীষণ ক্ষিপ্ত হবে তোমার উপর, ভালো মন্দ অনেকগুলো কথা শুনিয়ে দিবে। তাতে কোনো সমস্যা নেই চাচা, আল্লাহ না করুন যদি এখন আমার মায়ের ভালো মন্দ কিছু হয়ে যায়, সেই দায়ভার কে নিবে? আর এটা তাদের ডিউটি, তারা বাধ্য নিজেদের দায়িত্ব পালন করতে। সরকার কি এমনি এমনি বেতন দিবেন?
আপনি চলুন তাড়াতাড়ি। মারে, এরা সরকারি রাক্ষস। খুব জোর 12টা পর্যন্ত জেগে থাকবে, তারপরই ঘুম। এদিকে রোগী মরে পচে যাক, তবুও কিচ্ছু যায় আসে না তাদের। চোখের সামনে দেখি তো রাত বিরেতে কত রোগীর অসুবিধে হয়। রোগীর খারাপ অবস্থা দেখে যখন স্বজনরা নার্সকে ডাকতে আসেন, তখন চরম বাজে ব্যবহার করেন তারা। স্বজনদের সাথে কুকুরের মতো আচরণ করে তাদের তাড়িয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমান। এগুলোই সরকারি হাসপাতালের খেলা মা। বহু বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সরকারি হাসপাতালের নার্সদের মতো জঘন্যতম মানুষ আর পৃথিবীতে নেই। কথাগুলো বলতে বলতে ওয়ার্ডের সামনে এসে থামলেন উনি। দরজা খুলে দিতেই রাইকা ভেতরে প্রবেশ করে। চাচা পেছন থেকে ডেকে বলেন, মা, ওদের মুখে মুখে তর্ক করো না, নয়তো কিন্তু তোমার উপর ওঠা রাগ তোমার রোগীর ওপর ঝাড়বে। রাইকা পেছন ফিরে সায় দিয়ে বলে, ঠিক আছে। চাচা চলে গেলেন। রাইকা খুব দ্রুত পায়ে 6টা বেড অতিক্রম করে রেখা বেগমের কাছে পৌঁছায়। মাথার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, কি হয়েছে মা, এমন কেন করছেন? আমাকে বলুন, কি লাগবে আপনার? রেখা বেগমের কার্নিশ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। আহত ঠোঁটে শুকনো জিভ নেড়ে কিছু বলছেন, কিন্তু তা বোঝার ক্ষমতা রাইকার হলো না। তড়িঘড়ি করে গিয়ে নার্সের রুমে দরজায় কড়া নাড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর বিরক্তিমুখী দরজা খুললেন একজন। রাইকাকে দেখে ঝাঁঝালো কণ্ঠে বলে, কে তুমি? ভেতরে কিভাবে এলে? এভাবে বিরক্ত করছো কেন? মনে সাহস নিয়ে রাইকা বলে, আমার মা কেমন যেন করছে, একটু দেখুন, ওনার কষ্ট হচ্ছে। মুখে বিরক্তিকর শব্দ করে বলল, কেমন করছে তোমার মা? মরে যাচ্ছে? রাইকা কড়া চোখে তাকায় নার্সের দিকে। কণ্ঠে তেজ নিয়ে বলে, মুখ সামলে কথা বলুন। কি সমস্ত কথাবার্তা ছিঁড়ি আপনাদের? একটা রোগীর অসুবিধা হচ্ছে আর আপনি এভাবে কথা বলছেন? চাকরিতে যোগদানের দিন কি শপথ নিয়েছিলেন, মনে নেই আপনার? তোমার সাহস তো কম না, আমার শপথ নিয়ে কথা বলছো? আমি দেখবো না তোর মাকে, যা। আপনার সাহস কি করে হয় অন ডিউটিতে ঘুমান, আবার মানুষের সাথে অতি নিম্নমানের আচরণ করেন? নার্স রেগে মেগে দরজা বন্ধ করতে চায়। এমন সময় তার পেছন থেকে আরেকজন বেরিয়ে এসে আটকায় তাকে। রাইকাকে ভরসা দিয়ে শান্ত গলায় বলে, আপনি যান, আমরা আসছি। রাইকা রেখা বেগমের দিকে তাকিয়ে ফিরে ধীর পায়ে হাঁটতে থাকে। সবে বেরিয়ে আসা নার্স রাগী জনকে বলল, ওটা শকত স্যারের পেশেন্ট। স্যার আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। তার উপর রোগীর ছেলে, মানে এই মেয়েটার হাজব্যান্ড আর্মিতে আছে। উল্টাপাল্টা কিছু করলে গন্ডগোল করে দিবে। সবসময় সবার সাথে এক ব্যবহার করা বন্ধ করো, নয়তো খুব বিপদে পড়বে। মাথা নিচু করে নেয় সেই নার্স। মুখে কথা নেই এখন। কী বা বলার আছে? উনি অন্যায় করেছে সেটা উনি নিজেও জানে। তার উপর সিনিয়র নার্সের মুখোমুখি তর্ক করার দুঃসাহস দেখালো না। তাদের কথা রাইকার কান অবধি পৌঁছালো। সব কিছু শুনতে শুনতে রেখা বেগমের বেডের কাছে এসে দাঁড়ালো। এবার তারা দুজনও এলো রেখা বেগমের কাছে। রাইকা মাথা নিচু করে তার কান রেখা বেগমের মুখের কাছে নিয়ে শোনার চেষ্টা করে তিনি কি বলছেন। কথাটা অস্পষ্ট, তবে রাইকা বুঝতে পারল তিনি পানি চাচ্ছেন। রাইকা মাথা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে সিনিয়র নার্সকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, মা পানি চাচ্ছেন, খাইয়ে দিব একটু পানি? ঠোঁটগুলো শুকিয়ে আছে, জিভও শুকনো, হয়তো গলাটাও শুকিয়ে কাঠ হয়ে আছে। সিনিয়র নার্স বললেন, আপনি এদিকে আসুন, আমি দেখছি। রাইকা সরে এলো। তিনি গিয়ে সব কিছু চেক করে সামান্য পরিমাণে পানি দিয়ে জিভ ভিজিয়ে দিলেন। রেখা বেগমের চোখ দেখে রাইকা টের পায় এইটুকুতে ওনার তৃপ্তি হয়নি। তাই রাইকা বলল, ম্যাডাম, আর সামান্য একটু দিন, গলা ভেজেনি মনে হয়। সিনিয়র নার্স রাইকার দিকে চোখ তুলে চেয়ে বলেন, অতিরিক্ত পানি দেওয়া নিষেধ। ওনার তো খাবারের স্যালাইন চলছে, আজকের দিনও চলবে। আগামীকাল থেকে মুখে খেতে পারবেন, তবুও খুব হিসাব করে। ডাক্তার বলে দেবেন কোন ধরনের খাবার খাওয়াতে হবে, সেই অনুযায়ী খাবার খাওয়াবেন। আপাতত এর বেশি পানি দেয়া যাবে না। রেখা বেগমের দিকে তাকিয়ে কাচুমাচু করছে রাইকা। সেটা খেয়াল করে সামান্য পরিমাণে পানি পুনরায় মুখে দেন। রাইকা ছোট্ট সুরে রেখা বেগমকে জিজ্ঞেস করে, এবার গলা ভিজেছে মা? মুখে বলতে না পারলেও চোখের দৃষ্টি দিয়ে সায় দেন। এবার যেন শান্তি পায় রাইকা। একটু এগিয়ে গিয়ে আবার জানতে চায়,
শরীরে কি অসুবিধা হচ্ছে মা? বহু কষ্টে হালকা ঠোঁট নেড়ে অস্পষ্টভাবে বলেন। না। তাহলে আমি যাই? একইভাবে বললেন। হুম। রাইকা চলে আসবে তখনই উনি কিছু বলেন। কথাটা বড় হওয়ার বুঝতে অসুবিধে হলো। পাল্টা প্রশ্ন করে ওনাকে বিরক্ত করা যাবে না, একটু সময় নিয়ে ভেবে বলল।